আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা আমার রাজ্য সভাপতি, সাংসদ, আমার দাদা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে এবং তার সঙ্গে যারা যারা এই সিদ্ধান্তে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব, সুনীল বনসলজি, বিপ্লব দেব দাদা, মানে সবাই যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। এবং আমি শুধু এইটুকু জানি যে তারা জানেন যাদবপুর আমরা জিতব, তারা এটা জানেন। তাই প্রার্থী নির্বাচনের সময় এইটা তাদের নিশ্চয়ই হৃদয়ের কোথাও আছে যে সর্বরই যাদবপুর জিতবে। দেবব্রত মজুমদার আপনার অপোজিটে রয়েছেন, তিনি এর আগেও একাধিকবার জিতেছেন, লড়াই কতটা কঠিন হবে? দেখুন, ওনার যে পতাকা উনি ছেড়ে দিয়েছিলেন সেই পতাকাই তো আমি নিয়ে দৌড়ে চলেছি। সুতরাং আমি জানি যে উনি জানবেন যে ওনার উত্তরসূরি আমি। লড়াই থাকবে, মতাদর্শের লড়াই, কিন্তু এবারের লড়াইটা যে লড়াই যাদবপুর লড়বে সেটা হচ্ছে ন্যায়ের লড়াই। যাদবপুর লড়বে, ধর্মের লড়াই যাদবপুর লড়বে, ভয়মুক্ত রাজনীতি যাদবপুর লড়বে, সিন্ডিকেট মুক্ত যাদবপুর এই লড়াই লড়বে। যাদবপুরে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল নেই, বাম আমলেও চেষ্টা ছিল কিন্তু তা হয়ে ওঠেনি। কখন যেন পুঁজিপতের বিরুদ্ধে লড়তে লড়তে পুঁজিপতিদের হাতেই দেয়া হয়ে গেছিল সরকারি খাস জমি, সরকারি হাসপাতাল হয়নি। যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার, যাদবপুরে সরকারি হাসপাতাল, প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার শুদ্ধ সরকারি হাসপাতাল হবে, যাতে যাদবপুরের মানুষকে আর ভাঙরে গিয়ে 2000 লোকের পেছনে লাইন দিতে না হয়। যাদবপুরে খেলার জায়গা রয়েছে, আন্তঃসংঘ স্টেডিয়াম রয়েছে, তাকে ন্যাশনাল মানের পৌঁছে দিতে হবে। শেষ প্রশ্ন হচ্ছে যে একাধিক মহিলা সংক্রান্ত ভাতা মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেখানে আপনার লক্ষ্মী ভান্ডার রয়েছে, কন্যাশ্রী রয়েছেন, এইটাকে আপনারা কিভাবে চ্যালেঞ্জ, মানে কতটা মোকাবিলা আপনি করতে পারেন? দেখুন, যাদবপুরের মানুষ শিক্ষিত, সচেতন মানুষ, পরিবর্তনকামী মানুষ। তারা বারংবার যাদবপুরের পরিবর্তন দেখেছেন, পরিবর্তন এনেছেন। যাদবপুরের সমস্ত মাতৃশক্তির প্রতি আমার এই আস্থা, বিশ্বাস আছে যে যাদবপুরকে ভাতা দিয়ে কেনা যাবে না। বছর দুয়েক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলে, আর এবারে কঠিন লড়াই বলবো নাকি সহজ লড়াই বলবো সেটা তুমি বলবে, কিন্তু একটা লড়াইয়ের সুযোগ বিধানসভায়। দেখো, কোনো লড়াই তো সোজা নয়, কিন্তু মানে এই মুহূর্তে যা পরিস্থিতি, যা প্রেক্ষাপট, তাতে করে মানুষ এই শাসকের থেকে তিতি বিরক্ত, মানুষ পরিত্রাণ চায় এই রাজ্যতে। দেখো, আমি ব্যারাকপুরে প্রার্থী হয়েছি, এটা বড় কথা নয়। প্রার্থী পদ্মফুল, 294টা আসনে প্রার্থী পদ্মফুল। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী মাত্র, আর কিচ্ছু না। আমি মানুষের কাছে শুধু এইটুকু কথাই নিয়ে সবার কাছেই যাব, সেটা হচ্ছে আপনার রাজনৈতিক মতাদর্শ, মতামত আলাদা থাকতে পারে। কেউ হতে পারে কেউ বামপন্থী, কেউ হতে পারে কেউ কংগ্রেসি ঘরানার হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই স্লোগানের উপরে ভোট হবে, নো ভোট টু টিএমসি। পার্থ ভৌমিক 2024 সালে শুধুমাত্র ব্যারাকপুরে একটা ভোটের তাগিদে, তার একটা ভোটের একটা ক্যাপশন বা একটা ক্যাচ লাইনের তাগিদে দুষ্কৃতিমুক্ত ব্যারাকপুর, গুন্ডারাজমুক্ত ব্যারাকপুরের কথা বলেছিল। কিন্তু পার্থ ভৌমিকের ডান দিক বাঁ দিক তাকিয়ে দেখবেন আশপাশে যারা যারা ঘোরে, ব্যারাকপুরেও তিনি যখন ঘোরেন, কাদের নিয়ে ঘোরেন, ব্যারাকপুরের মানুষ এগুলো সব জানে। প্রতিপক্ষ সম্বন্ধে রাজ চক্রবর্তী পরিচিত মুখ, পরিচিত পরিচালক, 5 বছর সুযোগ পেয়েছেন কাজ করার, কি রকম হবে লড়াইটা? রাজ চক্রবর্তীকে অনেক লোক আছে, রাজ চক্রবর্তী তো অ্যাকচুয়ালি সিনেমা তো করতেন না, ডিরেক্টর হিসাবে ছিলেন। অনেক লোকে জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে, ব্যারাকপুরের লোক। মানে তিনি শুধু আসতেন, কিছু তার কাটমানির ভাগ বাটোয়ারা হাবিজাবি করে চলে যেতেন। ব্যারাকপুরের মানুষ জানেই না রাজ চক্রবর্তী কেমন দেখতে। অনেক মানুষ আছে যারা জানেই না কেমন দেখতে। আমি ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের অলিতে গলিতে ছোটবেলা থেকে দাপিয়ে বেরিয়েছি, খুব দুরন্ত ছিলাম ছোটবেলা থেকে, আমার মাকে কোনো সময় জিজ্ঞাসা করলে জানতে পারবে। তো ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, একটা স্নেহের চোখে দেখে। আমি এটুকু বলতে পারি, ব্যারাকপুরের মানুষকে আমার কাছে আসতে গেলে কোনো বেড়াজাল, কোনো বেষ্টনী পেরিয়ে আসতে হবে না। আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকে। মানে এটা এমন নয় যে আজকে বলে বলছি, আমি সারাক্ষণের জন্য অ্যাভেলেবেল ব্যারাকপুরে, সমস্ত ক্ষেত্রে। সে যে কোনো ইস্যু বলুন, সে রাস্তাঘাটের আন্দোলন থেকে শুরু করে কোনো মানুষের কোনো পরিষেবা দেওয়া নেওয়া থেকে শুরু করে, আমার হাতে পদ না থাকতে পারে, আমি হয়তো আমরা সরকারে নেই বা আমি কোনো সরকারি পদে নেই, কিন্তু আমি মানুষের দরকারে আছি। বালিগঞ্জ থেকে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন শিল্পী বেগম আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। তার কাছ থেকেই শুনবো, প্রথমবারের জন্য প্রার্থী, প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে নামা, আপনার রাজনৈতিক জীবন এবং কিরকম লাগছে প্রার্থী হতে?
দেখুন, আমার রাজনৈতিক জীবন বলতে গেলে আমি ছাত্রাবস্থা থেকেই এসএফআই করতাম এবং পরবর্তীকালে আমি রিসার্চ স্কলারের কাজের সাথে যুক্ত। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি স্কলার এখন একজন, এবং আমি দীর্ঘদিন ধরে হচ্ছে যে ছাত্রদের লড়াইয়ের জন্য, রিসার্চ স্কলারদের লড়াইয়ের জন্য, তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে এসেছি। এখন মানুষের লড়াইয়ের জন্য রাস্তায় নেমেছি, মানুষের জন্য লড়বো, যে সমস্যার তারা সম্মুখীন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আওয়াজ তুলবো, সেটা নিয়ে আমি পথে থাকবো। যখন লড়াইয়ে নেমেছি তখন হচ্ছে যে জিতবো বলেই নেমেছি, এবং মানুষের জন্য আমরা লড়াই করতে নেমেছি, মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই করতে নেমেছি, রুটি রুজির লড়াই করতে নেমেছি। সে আমার সামনে যেই থাকুক তাকে আসলে চালনা করে তো মমতা ব্যানার্জি, কারণ উনি নিজেই বলেছিলেন প্রতিটা সিটে হচ্ছে যে উনি নিজেই প্রার্থী। ফলত যে যেখানে রয়েছেন তিনি থাকুন। আমার লড়াইটা আসলে হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার রাজেশ কুমার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, সিআইডি চিফ ছিলেন, রাজনীতির ময়দান এবার কবে সিদ্ধান্ত নিলেন? না, আমাদের তো যখন থেকে আমি চাকরিতে ঢুকেছি, পাবলিক সার্ভিস সবসময় থেকেই আমাদের জীবনের একটা অঙ্গ রয়েছে। আফটার রিটায়ারমেন্ট এটা একটা আনাদার ফেজ অফ পাবলিক সার্ভিস, তো সেই হিসাবে এটা তো একটা কন্টিনিউটি আছে। আমার মানসিক প্রস্তুতি ছিল কি আমি পলিটিক্যাল প্ল্যাটফর্মে, পাবলিক ফর্মে যাব কবে থেকে? আফটার রিটায়ারমেন্ট। 2019 সালে ইলেকশন কমিশন আপনাকে কলকাতা সিপি করেছিল। তার পরবর্তী ক্ষেত্রে ভোটের পর আপনি আবার ওখান থেকে সরে যান, আপনাকে গভর্নমেন্ট এসে সরিয়ে দেয়। রদবদল হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু এই যে হিউজ স্কেলে রদবদল, এটা তো বেনজির। এটা কখনো দেখেছেন? প্রত্যেকবারই কিছু কিছু বদল হয়, কোনো সময় খুব বেশি, কোনো সময় একটু কম। তো যেরকম যারা নির্বাচনের দায়িত্বে যারা আছে, এটা তো তারাই ডিসিশন নেবে। যেমন সরকার চালানোর সময় সরকার যে ডিসিশন নেয় কাকে কোথায় রাখবে, কিভাবে রাখবে, তো আমি এটাই মনে করি কি যারাও যে রেসপন্সিবিলিটিতে আছে তারা ওই সময় ডেফিনেটলি খুব ভালো ইনফর্ম ডিসিশন নেয়। আর এটাই আমি ইলেকশন কমিশনও খুব ওয়েল ইনফর্ম ডিসিশন নিচ্ছে, এটাই আমি আশা করি। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন ডিজিপি, আপনার অত্যন্ত ভালো বন্ধু, উনি তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গেলেন, আর আপনি বিজেপির টিকিটে আপাতত কন্টেস্ট করবেন জগদ্দলে। বেস্ট ফ্রেন্ড কি রাগারাগি করবেন? নেই, রাজীব কুমার খুব ভালো অফিসার আছেন, এবং আমরা তো ডেফিনেটলি ব্যাচমেটস আছি, এবং ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে একসঙ্গে আছি। তো 30 ইয়ার প্লাস, মানে 35 ইয়ার্স উই আর টুগেদার। তো এটা তো আমাদের ডেফিনেটলি ফ্রেন্ডশিপ, সব ব্যাচমেটদের, সব ক্যাডারমেটদের খুব ভালো ফ্রেন্ডশিপ আমাদের থাকেই। রাজীব আর আমি দুজনই আমরা একসঙ্গে অবসর নিয়েছি, আমরা দুজনই পাবলিক সার্ভিসে এত বছর ধরে ছিলাম। ডেফিনেটলি এটা কন্টিনিউটি অফ পাবলিক সার্ভিস। রাজীব একটা প্ল্যাটফর্ম পেয়েছে, খুব ভালো প্ল্যাটফর্ম পেয়েছে। আমি আশা করি, আমার শুভেচ্ছা রইল ওর সঙ্গে, যেন খুব ভালো কাজ করতে পারে। সিমিলারলি ওর শুভেচ্ছা আমার সঙ্গে আছে, এবং আমিও যেন ভালো কাজ করতে পারি। ডেফিনেটলি আমার বন্ধু আমার প্রতি শুভেচ্ছা রাখবে। বন্ধু কি শুভেচ্ছা পাঠিয়েছে এখন? ডেফিনেটলি পাঠাবি, বন্ধুর শুভেচ্ছা এসে যাবে। আমি তো ফোন দেখতে পারছি না। ডেফিনেটলি কথা হয়েছে? হ্যাঁ, আমার সবসময় কথা হবে। মানে ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট না, পরে এখনো তো আপনারাই এসে গেছেন, কি করে কথা হবে? এখন কথা হবে সকালের সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।